এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। লোটাসের ডেরায় পঙ্খিকে দেখে অবাক হলো সানিয়া। অবাক হয়েছে পঙ্খি নিজেও, তবে তা খুব একটা প্রকাশ্য আনতে চাইছে না। মন খুব দ্রুতই বুঝে গেল এই মহিলা ডাবল গেম খেলছে। আয়ুষদের সাথে ভালো সেজে চৌধুরী বাড়িতে আবার ঢোকার চেষ্টা চালাচ্ছে, আর এইদিকে লোটাসকে অর্থাৎ তার এক্স হাজবেন্ডের সাথে মিলে সেই চৌধুরী পরিবারের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। ভাগ্যিস আয়ুষ তখন পঙ্খিকে সানিয়ার মুখোমুখি হতে বারণ করেছে, না হলে আজ ধরাই খেয়ে যেত। তুমি এখানে? সানিয়ার কথার ভাবনা ছুটলো পঙ্খির। একটু কাঁদো কাঁদো ভাব নিয়ে বলা মা। শব্দটা শুনে ভ্রুকুচকিল লোটাসের। সানিয়ার দিকে তাকিয়ে বলা, ও তার মানে এই পক্ষেই তোমার বর্তমান সংসারের সন্তান। সানিয়া তাকালো লোটাসের দিকে, তারপর আবার পঙ্খির দিকে তাকিয়ে বলা, বাহিরে যাও তুমি। পঙ্খি তাকালো লোটাসের দিকে। সানিয়ার কথা শুনে লোটাসও পঙ্খিকে ইশারা করলো বাইরে যেতে। পঙ্খি বসের কথা মানতে বাধ্য। চোরা চোখে পেছনে তাকিয়ে দেখলো পুরনো কিছু বস্তা। দ্রুত কায়দা করে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোন বের করে প্রথমেই মিউট করলো, তারপর ফ্লাইট মোড চালু করে রেকর্ড চালু করে বস্তাগুলোর ছিপায় ফোনটা রেখে বেরিয়ে গেল স্বাভাবিকভাবে। তুমি ওকে কোথায় পেলে লোটাস? সানিয়ার কথা কুচকালো লোটাস পেছনে চেয়ারে বসতে বসতে বলল, সুপারি নিয়ে কাজ করে শুনলাম, পরে এটাও জানলাম সবসময় ভালোর পক্ষেই থাকি। ওই টুইন ব্রাদারের হাত থেকে আমার ইঞ্জিনিয়ারদের উদ্ধার করার জন্যই ওকে কাজে লাগাই। ওদের সময় মতো বাঁচাতে পারলেও ও নিচে আটকা পড়ে ওই টুইন ব্রাদারের কাছে। কিছুদিন পর নিজেও পালিয়ে আসে, তারপর থেকেই আমাদের দলে আছে। লোটাসের কথায় চমকে উঠল সানিয়া। হোয়াট? আয়ুষ? আয়ুষ ওকে দেখেছে? হ্যাঁ দেখেছে, এতে এত অবাক হওয়ার কি আছে? চিন্তিত হলো সানিয়া, ভাবনায় বিভোর হয়ে বলল, পঙ্খিকে দেখেছে অথচ কোনো রিয়াকশন নেই আয়ুষের? এটা তো হওয়ার কথা নয়, কিছু তো খাপলা আছে। কি বলতে চাইছো তুমি? ওই টুইন ব্রাদারকে কিসের রিলেশন? কি বলতে চাইছো তুমি? ওই টুইন ব্রাদারের কিসের রিলেশন থাকবে তোমার মেয়ে বলে? কিন্তু ওরা তো তোমার মেয়েকে চেনার কথা নয়। আর তোমার মেয়ে তো রানীর মতো থাকার কথা, ওর এই হাল কেন? হালকা চেঁচিয়ে উঠল সানিয়া। ওই পঙ্খি আমার মেয়ে নয়। আরে ও কেন আমার মেয়ে হতে যাবে? ও আবিরের মেয়ে। আবিরের মেয়ে মানেটা কি? ওদের মেয়ে তো ওদের কাছেই আছে, খবর পেলাম। হ্যাঁ হ্যাঁ, ও আবির বিন চৌধুরী আর চড়ুই বিনতের চৌধুরী আরেক মেয়ে। আর ওরাও টুইন্স, একই রকম দেখতে, একই চেহারার। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল লোটাস। হোয়াট? এটা কি করে সম্ভব? সম্ভবত সবটাই সম্ভব হয়েছে 19 বছর আগের ঘটনা এটা। সোলেসের জন্মের প্রায় 5 বছর পর তোমার আর আমার ডিভোর্স হয়েছিল। তখন তুমি জানতে আমি ওই আবির বিন চৌধুরীর সুখ সহ্য করতে পারতাম না, তাই প্রতিনিয়ত লুকিয়ে ওদের খবর রাখতাম আমি। আমার ভাইদের জেলে পৌঁছে মরার জন্য দায়ী ওরা। যখনই জানতে পারলাম আবিরের স্ত্রী প্রেগনেন্ট, তখন থেকেই আমার এই প্ল্যান শুরু। পরিকল্পনা মতো ডেলিভারির দিন হসপিটালে আমার লোকও পৌঁছে যায়। জন্মের কিছুক্ষণ পরই আবিরের মেয়েকে চুরি করে নিয়ে আসা হয়। তখন আমি জানতে পারি ওর টুইন মেয়ে হয়েছে, কিন্তু প্রপার প্ল্যান অভাবে আমি শুধু একটা মেয়েকে চুরি করতে পারি, আরেকজন রয়ে যায় তাদের কাছে। পরে কয়েকবার চেষ্টা করেছিলাম ওই মেয়েকেও গায়েব করার, কিন্তু পারিনি। এমনকি এই আয়ুষ অরুষকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিলাম কয়েকবার, কিন্তু এই দুই ভাই ছোট থেকেই নিবুদ্ধি সম্পূর্ণ ছিল, কোনো মতেই ফেঁসে যায়নি। উল্টো বাবাদের বলে বাহিরে নিজেদের সিকিউরিটি আরও বাড়িয়ে নিয়েছে। শেষবার চেষ্টা করার পরে জানতে পারি ওদের সেফটির জন্য ফরেন পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে অনেক চেষ্টা করেও এটা জানতে পারিনি ওরা কোন দেশে আছে, তাই আমার চেষ্টা ওখানেই থামাতে হয়। আর এই পঙ্খিকে একটা বস্তিতে সংগঠনে রেখে দিয়ে পরে কাজে আসবে বলে বছর বছর গিয়ে নিজ চোখে দেখেও আসতাম, কিন্তু গত 2 বছর আগে ওই সংগঠনে র্যাব হামলা চালায়। যেহেতু ওটা অবৈধ ছিল, যাকে পেরেছে তুলে নিয়ে গেছে।
অনেকেই পালিয়ে এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গেছে। পঙ্খিও তাদের সাথে হারিয়ে যায়। আর তখন থেকে আমিও হারিয়ে ফেলি ওকে, হার খুঁজে পাইনি। এতদিন পর আজ আবারও দেখা পেলাম, তাও তোমার কাছে। ছোটবেলা থেকে ওর কাছে আমি ওর মা। ওর জন্ম বৃত্তান্ত জানে না ও। সবটা শুনে ভাবনায় বিভোর হলো লোটাস। এত কিছু হয়ে গেল। সবটা মিলিয়ে নিতে বেশ সময় লাগলো তার। কপালে আঙুল ঠেকাতে ঠেকাতে চিন্তিত হয়ে বলল, টুইন ব্রাদার ফরেন থেকে ফিরেছে জাস্ট কয়েক মাস আগেই, এসেই নিশ্চয়ই বাড়িতে উঠেছে। আর আবির বিন চৌধুরী আরেক মেয়েকেও চেনেন, তাহলে পক্ষীকে দেখার পর চিনতে পারলো না? এটা কি করে হতে পারে? অরুষ আয়ুষ খুবই ডেঞ্জারাস। ওদের হাত থেকে পঙ্খী এত সহজেই নিস্তার পেয়েও গেল। পঙ্খী কোনোভাবে অরুষ আয়ুষের সাথে মিলে গেম খেলছে না তো? কথাটা আগ্রহ করলো লোটাস। ছিল করে বলল, আরে না, ও মেয়ের মাথা এত বুদ্ধি নেই। নেহাতি বোকাশোকা একটা মেয়ে, দেখেই বোঝা যায়। আর ওই রকম কিছু হলে তো শামীম জানাতো। ওকে অন্ধের মতো বিশ্বাস করতো ওই টুইন ব্রাদার। এই সামিনকে আবার? আমারই লোক ছিল। ছিল মানে এখন কোথায়? কণ্ঠ নিচে হলো লোটাসের। বলল, 1 সপ্তাহ আগে মারা গিয়েছে। ভীষৎ ওই টুইন ব্রাদার বীভৎসভাবে মেরে দিয়েছে ওকে। সানিয়া দিশা হারালো। মাথা চেপে ধরে এদিক ওদিক পায়চারি করতে করতে বলল, ও মাই গড, ও মাই গড লোটাস, তুমি বুঝতে পারছো না? ওই আয়ুষ অরুষ তোমাকে নিশ্চয়ই বোকা বানাচ্ছে। আরে যদি ওরা সামিনকে অন্ধের মতো বিশ্বাসই করতো তাহলে ওকে মারবে কেন? লোটাস বুঝতে পারলো সে কতটা গাধামি করে ফেলেছে। ভাবতে লাগলো কি করা যায়। পঙ্খিকে ডাকো। সানিয়ার কথায় পঙ্খিকে ডেকে আনলো। ভেতরে ঢুকেই পঙ্খি আশেপাশে চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল। আবারও গিয়ে দাঁড়ালো ওই বস্তাগুলোর সামনেই। আস্তে করে ফোনটা পকেটে পুরে নিল। সানিয়া থেমে বলল, তুমি কতদিন বন্দী ছিলে অরুষ আয়ুষের কাছে? ভয় পাচ্ছে পঙ্খি। সে বুঝে গেছে এখন যা বলবে সবটাই ভেবে চিন্তে গুছিয়ে বলতে হবে। আস্তে করে বলল, প্রায় 1 মাসের মতো। ওরা তোমাকে কিচ্ছু করেনি? পঙ্খি চিন্তা করলো কি বলা যায়। কিছু বলতে? মারেনি? পঙ্খি ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, মেরেছে। তোমাকে দেখে কোনো প্রকার রিয়েক্ট করেনি? না। এটা কি করে সম্ভব? ওরা তোমাকে চিনতে পারলো না তো? আমি তো ছেলে সেজে গিয়েছিলাম ওখানে, পরে ধরা পড়েছিলাম। ওই সামিনকে দিয়ে কিসের একটা টেস্ট করিয়েছিল, তারপর আর মিলেনি ওটা। সানিয়া মনোযোগ দিয়ে শুনল সবটা। বুঝতে পারলো কিসের টেস্ট করিয়েছে। সানিয়া আগে ধারণা করেছিল এমন কিছু। মিলেনি? এটা কি করে হলো? এটা মনে হয় শামীমের কাজ, কিন্তু ও আমাকে এসব বিষয়ে কিছু বলেনি। সানিয়া ভাবলো কিছুক্ষণ, একটু পর বলল, ঠিক আছে, তুমি যাও এখন, দরকার পড়লে ডেকে নেব তোমায়। পঙ্খি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে পঙ্খি। আয়ুষের দিকে করুণভাবে তাকিয়ে বলল, প্লিজ, আমি পারবো না তো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আয়ুষ। পঙ্খি বরাবর সামনে থাকা ছাতিটা ঠেলে আরো দূরত্ব বাড়িয়ে নিল। এসে দাঁড়ালো পঙ্খির পাশে। দৃষ্টি ওই চাক্কিটায় স্থির রেখেই বলল, টেক ইওর টার্গেট। পঙ্খি করুণ চোখে তাকালো আয়ুষের দিকে। কিছু বলতে নিবে তার আগে আয়ুষ কর্কশ কণ্ঠে বলল, ইওর টার্গেট পঙ্খী। কেঁপে উঠল পঙ্খি। ভয়ে পিস্তল যুক্ত হাতে উপরে তোল। ট্রিগার অন করো। কথা মতো ট্রিগার অন করলো পঙ্খি। শুট। পঙ্খির ধ্যান নেই। আয়ুষের চিৎকারে ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে গেল। চাক্কি ছাড়িয়ে গুলি কোথায় লেগেছে জানা নেই তার। চোখ খিচে বন্ধ করে জোরে জোরে দম ছাড়ছে পঙ্খি। পিস্তল ছুটে নিচে পড়ে গিয়েছে। সারাটা শরীর কাঁপছে তার। আয়ুষ শান্ত একটা হাঁপ ছেড়ে নিচ থেকে পিস্তলটা তুলে নিয়ে পঙ্খির পেছনে এসে দাঁড়ালো। তুমি ব্রেভ গার্ল পঙ্খী। এই সামান্য কাজে এত কাঁপাকাঁপি তোমাকে মানায় না। চোখ খুলে ফেললো পঙ্খি। ঘাড় ঘুরিয়ে পেছনে থাকা আয়ুষকে দেখতে নিলে পঙ্খির মাথা আবার সামনের দিকে ঘুরিয়ে দিল আয়ুষ। তার ডান হাতে পিস্তলটা দিয়ে নিজেও হাত রাখে তাতে। তোমাকে তোমার মতো করে নিজের ভিত আরো স্ট্রং করতে হবে। তুমি যা পারো তা থেকে আরো বেশি শিখতে হবে পঙ্খী। প্রত্যেক সময় উপরওয়ালা কোনো আগন্তুককে পাঠাবে না তোমায় বাঁচিয়ে নেয়ার জন্য। তাই তোমাকে এই জিনিসটাও ব্যবহার জানতে হবে। তোমার পরিবারকে বাঁচানোর জন্য, অন্তত তোমার নিজেকে রক্ষা করার জন্য। প্লিজ পঙ্খী, ট্রাই ইট।
আই এম অলওয়েজ উইথ ইউ। আমি জানি তুমি পারবে। পঙ্খির মনে হলো কেউ যেন কানে মন্ত্র ঢালছে তার, যে মন্ত্রগুলো হৃদয় ছোঁয়া। ভেতর থেকে এক অন্যরকম সত্তা জেগে উঠল পঙ্খির। সে যেন জোর দিয়ে বলল, তোকে পারতেই হবে পঙ্খি, অবশ্যই পারবি তুই। হাত উঠিয়ে পঙ্খির হাত ধরে ট্রিগারে চাপ দিল আয়ুষ। পঙ্খি আবারও কেঁপে উঠল, নড়ে পেছতে নিলেই আয়ুষ বাম হাত দিয়ে খপ করেই পঙ্খির কোমর চেপে ধরল। ডোন্ট মুভ পঙ্খি, কিচ্ছু হয়নি। ইজি ইজি। থেমে গেল পঙ্খি। আবারও গুলি ছুড়ল আয়ুষ। গুলিটা গিয়ে লাগলো চাকির একদম মাঝখানটায়। আয়ুষ আস্তে করে হাত ছাড়িয়ে নিল পিস্তল থেকে। নাও ইউর টার্ন। পঙ্খি নড়াচড়া হলো না। আয়ুষ আর একটু চেপে ধরল পঙ্খির কোমর। পঙ্খি ট্রাই, শুট করো পঙ্খি। গুলি ছুড়ল পঙ্খি। গুলিটা লক্ষ্য বরাবর না লাগলেও চারটির বাইরেও যায়নি। প্রায় ঘন্টা খানেকের মতো পঙ্খিকে শিখিয়ে গেল আয়ুষ। এরপর ছেড়ে বলল, আজকের জন্য এতটুকুই, কাল আবার প্র্যাকটিস চলবে। পিস্তলটা ডয়ারে রাখতে রাখতে বলল, যাও রুমে গিয়ে কুহু সহ রেডি হয়ে নাও, বের হব আমরা। পঙ্খি শুনল দরজার দিকে তাকাতে এক অদ্ভুত প্রশ্ন মাথায় এলো। আয়ুষকে জিজ্ঞেস করল, আচ্ছা এতগুলি গুলি চললো, বাড়ি কেউ শুনলো না? সাউন্ড প্রুফ রুম, শব্দ বাইরে যায় না। পঙ্খি চোখ বুলিয়ে নিল একবার রুমটায়। পরপর আস্তে আস্তে এগিয়ে গেল দরজার কাছে। ছিটকিনি খুলতেই থামলো, আবার পেছনে ফিরে দেখলো আয়ুষ কাবার থেকে শার্ট বের করছে। শুনুন। থামলো আয়ুষ, পঙ্খির দিকে তাকিয়ে বলল, বলো। স্মোকিংটা ছেড়ে দিন, আপনার মুখে স্মেল নষ্ট হয়ে যায় এতে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আয়ুষ। টেস্ট করার পরেই বুঝলে? আবারও টেস্ট করতে চাও আমার মুখে রিয়েল স্মেল? আয়ুষের কথাটা বুঝতে দেরি হলো না। পঙ্খির অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে ফিরল যাওয়ার উদ্দেশ্যে। শোন। থামলো পঙ্খি, ফিরে তাকালো আয়ুষের দিকে। বলুন। আমাদের আপনি করে বলা বন্ধ করুন ম্যাডাম। কুহু আমাদের তুমি করেই বলে। আপনার অল্প ভুলেই বিপদ হতে পারে। সবাই এখন জানলে কি ক্ষতি হয়? বাড়ির কোনো সার্ভেন্ট যে আমাদের বিরুদ্ধে নেই তার কোনো গ্যারেন্টি আছে ম্যাডাম? পঙ্খি ভেবে দেখলো বিষয়টি। আসলেই তো, যদি আড়ালে কেউ তাদের পরিবারের ভেতরকার খবর ছড়ায়। আর কিছু বলল না পঙ্খি, চুপচাপ সতর্ক হয়ে চলে গেল কুহুর রুমে। মা, আরুষ ভাইয়ারা বলছিল সন্ধ্যার পরে ঘুরতে যাবে কোথাও, আমি কি যাব? একটু আগেই চোরের রুমে এসে আবদারটা ছুড়ল কুহুরূপী পঙ্খি। চোরে চুপচাপ পর্যবেক্ষণ করলো মেয়েকে। একটু পর বলল, যাস, ওদের সাথে সাথেই থাকবি, একদম আলাদা হবে না। পঙ্খি একটু ঠোঁট এলিয়ে হাসল। মাথা নাড়িয়ে চলে যেতে নিলেই পেছন থেকে চোরই বলে উঠল, আমার কুহু মামুনি তো এমনি এমনি চলে যাওয়ার কথা না, একটা তো হাঁক দিতই। থেমে গেল পঙ্খি। মাথায় আসলো হয়তো কুহু এমনটা করতো। হাসলো পঙ্খি। এগিয়ে গিয়ে জাপটে ধরল চোরের গলা। চোরে অতি যত্নে মেয়েকে বুকে আগলে নিল। পঙ্খির আবেগপ্রবণ মন ভীষণ আবেশিত হচ্ছে। কান্না পাচ্ছে খুব। মায়ের আদর পাচ্ছে সে। মায়ের আদর বুঝি এতটাই মোহময় হয়? বড্ড অভিমান হচ্ছে আজ নিয়তির উপর। সে কেন পঙ্খির প্রতি এতটা নিষ্ঠুর হলো? কেন জীবন থেকে এতগুলো বছর বাবা মা বিহীন করে দিল তার? কেন? কিছুক্ষণ ওভাবেই কাটলো। হঠাৎ চোরই কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল, কে তুই? তুই তো আমার কুহু মামুনি না, বল কে তুই? রাতের রাস্তায় গাড়িটি শো শো করে আওয়াজ তুলে ছুটেছে। পেছনের দুই সিটে কুহু আর পঙ্খি। সামনে আয়ুষ ড্রাইভ করছে আর পাশে আরুষ। উদ্দেশ্য মেভিটাল নাইট ক্লাব। কুহু আর পঙ্খি দুজনের পরনে একই রকম ড্রেস। আজ দুজনেই পঙ্খি সেজেছে শার্ট, জিন্স, গলায় ঝুলানো স্কার্ফ। চুলগুলো দুজনেরই এক পাশে সিথি করে ছেড়ে দেওয়া। কুহু খুবই এক্সাইটেড, এই প্রথম আয়ুষ তাকে কোনো মিশনে নিয়ে যাচ্ছে। নীরবতা ছাড়িয়ে আয়ুষ বলে উঠল, পঙ্খিকে আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না ভাই। আজ ছোট মা প্রায় ধরেই ফেলেছিল। ভাগ্যিস পিলো গিয়ে তখনই টেনে নিয়ে এসেছিল পঙ্খিকে। আরুষও বলল, আমিও লক্ষ্য করেছি ছোট মাকে। আজকের প্ল্যানটা সাকসেসফুল হলে কালই সবটা সবার সামনে আসবে। পেছনে ফিরে কুহু আর পঙ্খিকে একবার দেখে নিল আরুষ। একটুও ভিন্নতা নেই দুজনের মধ্যে। তবুও আরুষ চিনল কুহুকে। এমনি এমনি নয়,
কুহু চটপটে আর পঙ্কি গম্ভীর ভাব নিয়ে জানালার দিকে বাইরে তাকিয়ে আছে। আরুষের মন সায় দিচ্ছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজেদের কাজের জন্য তার কুহিকেও জড়াতে হচ্ছে আজ। যদি মেয়েটার কোনো বিপদ হয় তাহলে ছোট মাকে কি উত্তর দিবে সে? সবচেয়ে বড় কথা, কইকে ছাড়া সে নিজেই বা কি করে থাকবে? ক্লাবের সামনে গাড়ি এসে থামাতেই চারজনই নেমে দাঁড়ালো। আয়ুষ কল লাগালো দীপককে, কথা বলে কল কেটে বলল, শৌলেশ ভেতরেই আছে, সবাই রেডি তো? মাথা নাড়িয়ে সায় জানালো সবাই। আয়ুষ হাত বাড়িয়ে দিল পঙ্খির দিকে, লেটস গো পঙ্খী। এরপর আরুষের দিকে তাকিয়ে বলল, সময় মতো আসিস তোরা। পঙ্খিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো আয়ুষ। আরুষ তাকায় কুহুর পানে, ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখে কুহুর গালে, নরম কণ্ঠে বলা, ভয় পাচ্ছিস কহি? কুহু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরুষের পানে। আরুষ এই সামান্য স্পর্শ যে কুহুর দেহে শিহরণ বইয়ে দিয়েছে, তা কি অনুভব করছে আরুষ? কাতরতায় ঘেরা চোখ দুটো দৃষ্টি এড়ায়নি কুহুর। সে দেখেছে আরুষকে, লোকটি কেমন ভয় পাচ্ছে তাকে নিয়ে। আচ্ছা, এই ভয়ের উৎস কি? কুহু যা ভাবছে তাই? ভালোবাসা? আরুষও কি কুহুর মতো এই ভালোবাসায় আটকে পড়েছে, নাকি অন্য কিছু? যাই হোক, কুহু আর গভীরে ভাবতে গেল না। এই লোকটাকে নিয়ে ভাবতে গেলে কুহুর দুঃখ তাকে বিপদ সঙ্গে জানায়। এই যে সাবধান কুহু, তোর আরুষ ভাইয়া অন্য এক নারীতে আসক্ত, তোর গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, সেই গার্লফ্রেন্ডের সাথে আরুষের ব্রেকআপ হবে কখনো? হলেই তো কুহু নিজের ভালোবাসা জানান দেবে আরুষকে, না হলে কি করে? কুহুর দুষ্ট মস্তিষ্ক আর যাই করুন, অন্যের ভালোবাসা ছিনিয়ে নিবে না। কি রে, কি ভাবছিস তুই? ভয় পাচ্ছিস? কুহু ঠোঁট প্রসারিত করে হেসে মাথা নাচিয়ে বলল, প্রচুর এক্সাইটেড, একটুও ভয় হচ্ছে না আমার। আমার তো আরো খুশি লাগছে, আমিও বোনের মতো করতে পারবো। যদি বিপদ হয় তোর? কুহু ভাবলো না, সাথে সাথেই বলল, তুমি তো আছোই, বাঁচাবে না আমায়? আরো শীতল চোখে তাকিয়ে রইল কুহুর দিকে। মেয়েটার প্রতিটা কথা আরুষের মন কেড়ে নেয়, তা হোক সামান্য কিছু। আরুষ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে পড়ল, বাঁচাবো, নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবো। তবে তুই শুধু আজ নিজের সম্মানটুকুর প্রতি খেয়াল রাখবি। ওটা হারালে আমিও তোকে হারিয়ে ফেলবো, মনে রাখিস। কুহু হাসি থামায় আস্তে করে বলে ওঠে, আমি সম্মান খোয়ালে তোমার কি আয়ুষ ভাইয়া? লক্ষ্য করলো কুহুর দৃষ্টি, প্রবল আকাঙ্ক্ষা সে দৃষ্টি জুড়ে। কাঙ্ক্ষিত কিছু বাক্য শোনান আকাঙ্ক্ষা। কুহু ভীষণ ভাবে চাইছে তার আরুষ ভাইয়া বলে, ওঠো। ভালোবাসি যে তোকে, তাই। কিন্তু আরুষ কুহুর আকাঙ্ক্ষা কানা যেন বুঝেও বুঝল না, বলল না কুহুর মন মতো কথাগুলো, উল্টো বলল, তুই সম্মানহীনা হলে আমারই সব। আমার গার্লফ্রেন্ড আর আমার থাকবে না। বলবে যে বাড়ির মেয়ে সম্মানহীনা, সেই বাড়ির ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তখন আমার কি হবে বলতো? আমি তো ওকে ভীষণ ভালোবাসি। কুহুর হৃদয় চূর্ণ বিচূর্ণ হচ্ছে, চোখ গড়িয়ে পানি আসতে চাইছে ভীষণ। তবুও সেথায় বাধা পড়ল কুহুর, বরং মুখে বিরস হাসি দিয়ে বলল, তোমার গার্লফ্রেন্ডের নাম কি আয়ুষ ভাইয়া? আমার দেওয়া নাম কোহিনূর। সুন্দর না? উত্তর দিল না কুহু, উল্টো বলল, এবার চলো ভেতরে, না হলে লেট হবে। বার সেকশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ড্রিঙ্কস গিলছে সোলেশ। দৃষ্টি সামনে ডান্স ফ্লোরে নাচতে থাকা এক মোহনীয় মাখন খণ্ডের ন্যায় রমণীর দিকে, যে নিজের অঙ্গ বিভিন্নভাবে প্রদর্শনীর মাধ্যমে ডান্স বাসন্তে গানটায় নাচছে। সোলেশ নজর উঁচু নিচু করেই দেখে যাচ্ছে তাকে। এভাবে ভাবেইনি এই মেয়ে এইসবও জানে। মনে চলছে অন্য চিন্তা। নাইট ক্লাবে পৌঁছে গেছে আজ, তো একে আর ছাড় দেওয়া যায় না। আগের বার কোনো প্রকারে গলায় হামলা চালিয়ে পালিয়ে গেছে, এবার আর পালানোর সুযোগ দেওয়া যাবে না। ডান্স ফ্লোরে নাচলেও পঙ্কির দৃষ্টি অনবরত পর্যবেক্ষণ করছে সোলেশকে। ভাবভঙ্গি বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না তার। বাঁকা হেসে পঙ্কি এগিয়ে গেল সোলেশের কাছে। সোলেশও হাসলো, এই বুঝে পঙ্কি তার কাছে ধরা দিতে আসছে। কিন্তু এ কি, পঙ্কি তাকে পাশ কাটিয়ে অন্য একটা ছেলেকে সিডিউস করার চেষ্টায় চালাচ্ছে। সোলেশ আর একটু অবাক হয়ে ছেলেটির মুখ দেখে, কি এ তো টুইন্স ব্রাদার্সের একজন। সোলেশের থেকে কিছু দূরত্ব নিয়ে বার সেকশনে বসে একটা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে আয়ুষ।
পঙ্খী এগিয়ে গেল তার দিকে ঝুঁকল। ডান হাতে তর্জনী আঙ্গুল আয়েশের কপাল থেকে আস্তে আস্তে নামিয়ে ইশারায় তাকে কাছে রাখছে। আয়েশও বাঁকা এসে গ্লাসের বাকিটুকু ড্রিঙ্কস এক চুমুকে শেষ করে পঙ্খির হাত ধরে উঠে দাঁড়ালো, চললো ডান্স ফ্লোরের দিকে। চিওর।